নমস্কার, আমি দেবলীনা। আজকে আপনাদের যার সাথে পরিচয় করাতে চলেছি সে হলো ভারত বিখ্যাত ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। আজকে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আপনার দ্বারা কিভাবে মানুষের উপকার হয়, আর আমি কিভাবে বুঝবো যে আমার পরিবর্তন আপনার দ্বারাই হয়েছে? আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আজকে আমার অনুষ্ঠানে আপনি যে প্রশ্নগুলো রেখেছেন সেগুলোর আমার বিদ্যা বুদ্ধি দ্বারা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকাল দেখা যায় যে অনেকেই বলেন আপনি একটু ধান রাখুন, একটু চাল রাখুন, একটু সর্ষে রাখুন, পানের মধ্যে দিয়ে একটু সিঁদুর লাগিয়ে অপেক্ষা করুন। বিষয়টা হচ্ছে, আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আপনার খুব খারাপ সময় এসছে, খুব খারাপ সময়। কি খারাপ সময়? আপনার হাজবেন্ড কোনো কাজকর্ম করছেন না, সবসময় নেশাগ্রস্ত থাকছেন, আর আপনি কোথায় ধান কোথায় চাল এগুলো সারা দিন জোগাড় করে ওই টোটকা করে যাচ্ছেন এবং আপনি ভাবছেন হয়তো আপনার হাজবেন্ড ঠিক হয়ে যাবে। এই টোটকাগুলোর একটাই উপকারিতা আছে, আপনার ধৈর্য শক্তিটাকে বাড়ানো। কিন্তু সব সময় ধৈর্য দিয়ে সব সমস্যা সমাধান হয় না। ধৈর্যের প্রয়োজন অবশ্যই আছে জীবনে, কিন্তু যে কোনো পরিবর্তনের জন্য একটা সংগ্রাম প্রয়োজন হয়, একটা আন্দোলন প্রয়োজন হয়। একজন বিজ্ঞানী তিনি একটি পরীক্ষা করলেন প্রাণীর ধৈর্য সম্পর্কে। একটি ব্যাঙকে কেটলির মধ্যে ফুটন্ত গরম জলে বসিয়ে, একটি জলের মধ্যে ব্যাঙকে বসিয়ে কেটলিতে আস্তে আস্তে জলটাকে গরম করলেন। যখন জলটা গরম হতে থাকলো, ব্যাঙটি তার শরীরটাকে উষ্ণ করে, সে প্রচন্ড পরিমাণে তার শরীরটাকে উষ্ণ করতে থাকলো। যখন আস্তে আস্তে কেটলির জলের উষ্ণতা বাড়লো, তখন আর ব্যাঙ আর সহ্য করতে পারলো না, তখন সে লাফ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যাঙটি আর লাফ দিতে পারলো না। সে নিজের উষ্ণতা বাড়াতে বাড়াতে তার সর্বশক্তি সে নষ্ট করে ফেলেছে। সময় থাকতে লাফ দিতে হয়, ধৈর্য রাখতে 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 একটা সময় লাফ না দিলে আপনি ধৈর্য রাখতে রাখতে শেষই হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি প্রতিদিন বাঘের স্বপ্ন দেখেন, প্রতিদিন বাঘের স্বপ্ন দেখেন যে বাঘ আপনাকে খেতে আসছে। কোন সাধু বাবার কাছে গেলেন, তিনি একটি বেলপাতা, একটি ফুল আপনার হাতে দিয়ে বললেন, যা বালিশের তলায় রেখে দে, কালকে থেকে আর তুই বাঘের স্বপ্ন দেখবি না। আপনি ওই সাধু বাবার উপর, ঈশ্বরের উপর ভরসা রেখে বালিশের তলায় রেখে দিলেন। পরের দিন থেকে আর আপনি কিন্তু বাঘের স্বপ্ন দেখলেন না, ওই বিশ্বাসে। কিন্তু মনে রাখবেন, যদি সত্যিকারের বাঘ আপনাকে খেতে আসে, তখন ওই বেলপাতা ফুল আপনাকে বাঁচাতে পারবে না। আপনার কিন্তু একটি বন্দুক বা একটি পটকা দরকার হবে, যেটা ফাটালে বাঘ পালিয়ে যাবে বা মরে যাবে। একজন প্রকৃত জ্যোতিষ আগে আপনার চেনা প্রয়োজন। এমনও দেখা যাচ্ছে, আপনি বিজ্ঞাপনের ঝলকানিতে আপনি দেখছেন যে সব পারে, এই করলে তিনি ওই পারেন, আপনার বিবাহ ঠিক করে দিতে পারেন, আপনার ছেলেকে উচ্চশিক্ষা করিয়ে দিতে পারেন। আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যিনি আপনাকে টিভির পর্দায় বসে বড় বড় কথা বলছেন, তার বিবাহ টিকেছে কিনা? এটা তো আগে দেখার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে।
ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মা প্রচন্ড দাতা ছিলেন, তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাতা হয়েছিলেন। কোন জ্যোতিষীর যদি উদ্দেশ্য থাকে আপনাকে চেম্বারে ডেকে টাকাটা নিয়ে 5 মিনিটের মধ্যে কথা না বলে আপনার সঙ্গে আপনাকে ছেড়ে দেওয়া, বা ফোনের মধ্যে ফোন করলে জ্যোতিষী আপনার ফোন তুলবে না এবং অ্যাসিস্ট্যান্ট বলবে আবার টাকা জমা করুন তবে চেম্বারে এসে দেখা করুন, সেই জ্যোতিষী কিন্তু আপনার জীবনের কোনো উপকারে লাগবে না। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। জ্যোতিষ, আপনি আপনার ভাগ্য থাকতে হবে আপনি ভালো ডক্টর পাবেন ট্রিটমেন্টের জন্য, আপনার ভাগ্যে থাকতে হবে আপনি ভালো অ্যাস্ট্রোলজার পাবেন আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আপনার ভাগ্যে থাকতে হবে আপনি সুন্দর স্ত্রী পাবেন, সুন্দর হাজবেন্ড পাবেন। ভাগ্যে যদি না থাকে বারবার আপনি প্রতারকের পাল্লায় পড়বেন। চোখ কান খোলা রেখে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আমি যার কাছে যাচ্ছি তার ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে, তার সম্পর্কে ইনকোয়ারি করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে প্রচুর অ্যাডভার্টাইজমেন্টের ঝলকানিতে আমরা যার সাথে কাছে তুলে দেয়, আর অলৌকিক বিষয়ের উপর আমরা এতটা বিস্মিত হয়ে যাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কোনো ম্যাজিক তো দেখাননি, স্বামী বিবেকানন্দ কোনো ম্যাজিক তো দেখাননি। যারা বলেন আপনার ছেলেটি পড়াশোনা না করেও সে ফার্স্ট হবে, সেই কথা আপনি বিশ্বাস করছেন কি করে? আপনার যখন সম্পূর্ণ ব্যর্থ জীবন যাচ্ছে, যখন আপনি এগোতে পারছেন না, আপনাকে কেউ মনের মধ্যে ধরিয়ে দিচ্ছে কেউ আপনাকে ক্ষতি করেছে, তখন আপনি ওইটুকু শুনে আরো আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আপনি আপনার সঠিক রাস্তাটার খোঁজ না করে কে ক্ষতি করেছে তার দিকে আপনি ছুটে যাচ্ছেন। একবার ভাবুন, ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর অঙ্কটা কিন্তু অনেকেই করতে পারে। সঠিক রাস্তা, সঠিক চিন্তা ভাবনা, সঠিক জ্ঞান, এগুলো আপনার জীবনে উন্নতির জন্য প্রযোজ্য। সবাই পারে। একটা ফকিরের কাছে যার কিছু নেই, যে খেতে পায় না, তার কাছে গিয়ে আপনি চাইছেন লক্ষ টাকা কোটি টাকা কি করে আপনার পাওয়া যায়, উন্নতি হয়, কখনো সম্ভব নয়। একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন যার শিক্ষাগত যোগ্যতাই নেই, তার কাছে গিয়ে বলছেন আমার ছেলেটি যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এটা কখনো সম্ভব? সম্ভব না। একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখার প্রয়োজন আছে। কার কাছে যাবেন, কার কাছে যাবেন না, সঠিক কিভাবে আপনি উপকার পাবেন, এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তারপরে আপনি কিন্তু প্রতিকার বা প্রতিবিধানের জন্য চেষ্টা করবেন। স্যার, আমরা শুনেছি সত্যি কথা মানুষ শুনতে পছন্দ করে না। এবার যদি আমরা চোরকে চোর বলি তাহলে তো মার খেতে হয়। তার বক্তব্য হলো আমরা সত্যি কথা না বলেও মিথ্যা কথা বলে আমরা লোকের, মিথ্যা কথা না, সত্যি কথা না বলেও আমরা লোকের কিভাবে উপকার করতে পারি। সত্যি কথা সবসময় বলা ঠিক নয়। আমি এর পরিপ্রেক্ষিতে একটি গল্প বলব। আমি স্থান, কাল, পাত্র, সে মানুষটির নাম আমি কিছু উল্লেখ করব না। আমি একটি চেম্বারে গিয়ে বসে আছি। এক ভদ্রলোক এলেন, তিনি আমাকে পরিচয় দিলেন তিনি একজন স্বনামধন্য ডক্টর। তিনি আমাকে বললেন, গত 1 মাস হলো আমার স্ত্রী একটি ছেলের সঙ্গে বিবাহ করে পালিয়ে গেছে। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি আর বাঁচব না। আমার স্ত্রীকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে যদি ফিরিয়ে দিতে পারেন
তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আমি সেই ডাক্তারবাবুর হরোস্কোপটা প্রথমে বিচার করে দেখলাম ডাক্তারবাবুর হরোস্কোপে মাঙ্গলিক যোগ আছে। মাঙ্গলিক যোগ কাকে বলে আপনাদের একটু বলে রাখি। লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে কারোর মঙ্গলের অবস্থান যদি থাকে তবে সেই জাতক জাতিকার মাঙ্গলিক যোগ হয়। এই যে 360 ডিগ্রি একটা বৃত্ত, এই বৃত্ত মানে এই যে আকাশটাকে আমরা বৃত্ত ধরলাম, আমরা যেদিন জন্মাই সেদিন মহাশূন্যে যেসব গ্রহ নক্ষত্রের অবস্থান থাকে সেটাকেই বলে আমাদের গ্রহ ছক। এবারে হরোস্কোপ বিচার করে দেখলাম ডাক্তারবাবুর মীন রাশির ঘরে বৃহস্পতি এবং রাহু বসে আছে। তাহলে কি হলো? আমরা জানি একই ঘরে যদি বৃহস্পতি এবং রাহু বসে থাকে সেটাকে বলে গুরু চণ্ডাল যোগ। বৃহস্পতি হচ্ছে গুরু, রাহু হচ্ছে অসুর। এই গুরু চণ্ডাল যোগ থাকলে কি হয়? গুরু চণ্ডাল যোগের জাতক জাতিকারা এরা প্রচুর জ্ঞানী হয়, কিন্তু এরা ভুল কাজ করে বসে, জ্ঞান পাপী হয়। আর মাঙ্গলিক যোগের মানুষেরা কি হয়? মাঙ্গলিক যোগের মানুষেরা এরা নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, আর পৃথিবীর সব বেঠিক। আমি বুঝলাম ডাক্তারবাবুর ছক দেখে তিনি কিন্তু কখনোই তার যে সংকল্প তার স্ত্রীকে ফিরিয়ে আনা সেটার দিকে কিন্তু 1 ডিগ্রিও তিনি সরবেন না। তবু আমি চেষ্টা করলাম ডাক্তারবাবুকে বোঝানো যে চলে যেতে চায় ডাক্তারবাবু, তাকে কেন আপনি ফিরিয়ে আনতে চাইছেন? আপনি একজন স্বনামধন্য ডক্টর, আপনার বাবাও ডক্টর ছিলেন, আপনি কেন তাকে ফিরিয়ে আনতে চাইছেন? আপনার তো সন্তান হয়নি, আপনি আবার নতুন করে বিবাহ করুন। বললেন না, আমি ওকেই চাই। আমি এক দিন রাত্রিবেলা শুয়ে থাকি, আমার মনে হয় আমার কাছে তো সব রকম ওষুধ থাকে, ওনায় খেয়ে আমি আমার জীবনটাকে শেষ করি। আমি অনেক চিন্তা করে ওনাকে বললাম, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি আমাকে 2 মাস সময় দিন। আমি ওনার ছকে দেখে নিলাম যে প্রথম বিবাহ ওনার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আফটার 2 মান্থস ওনার একটা সেকেন্ড যোগ আসছে রিলেশনশিপের। কিন্তু তার আগে যদি উনি জীবনটাকে শেষ করে নেয় তাহলে তো কোনো রাস্তাই আর থাকে না। আবার রাহুর দশা চলছে, হ্যাঁ, আর শাস্ত্রে আছে শনি করে নাড়াচাড়া, রাহু করে প্রাণহারা। আমি ভয় পেয়ে গেলাম। আমি ডাক্তারবাবুকে বললাম, আপনি খারাপ কিছু করবেন না, আমাকে ঠিক আপনি 2 মাস সময় দিন, আর আমি আপনাকে কিছু জিনিস করে দিচ্ছি, আমার এই টাকা লাগবে। ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, আপনি তো গাড়ি করে যখন কলকাতার দিকে যান, ওখানে যাওয়ার রাস্তায় আমার বাড়ি পড়ে, আপনি সকালবেলা আমার বাড়িতে যাবেন, আমার বাবা থাকবেন, উনি আপনাকে আপনার সেই পারিশ্রমিকটি দিয়ে দেবেন। আমি গাড়ি করে গেলাম, গিয়ে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, দুজনের কুশল বিনিময় হলো। তো উনি ডাক্তারবাবুর বাবা আমাকে বললেন যে, আপনি কি মিস্টার শাস্ত্রী, আপনি কি আমার বৌমাকে ফিরিয়ে আনতে পারবেন? আমি বললাম, কেন বলুন তো? বলে, আমার তো মনে হয় না আপনি আমার বৌমাকে ফিরিয়ে আনতে পারবেন, আর আমার ছেলে আপনাকে এই টাকাগুলো দিতে বলেছে, আমার মনে হচ্ছে এই টাকাগুলো আমার নষ্ট হবে, আপনি পারবেন না আমার বৌমাকে ফিরিয়ে আনতে, সে অলরেডি বিয়ে করে ফেলেছে। তো আমি তখন তাকে বললাম যে, আপনি আগে বলুন, আগে গাছ না আগে ফল? উনি বললেন, কেন? আগে তো গাছ থাকলে ফল হবে। বললাম, আপনার ছেলে যে বলছেন বৌমাকে না পেলে আমি জীবনটাই রাখবো না, তার জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন?
বলে তাই নাকি, তাহলে আপনি যা ইচ্ছে আপনার যেভাবে মাথায় বুদ্ধি আছে আমার ছেলের জন্য করুন। আমি ওখান থেকে চলে গেলাম। তারপরে একদিন তিথি নক্ষত্র দেখে ওনার নামে তারাপীঠে পুজো পার্বণ করলাম। করার পরে একটি কবচ বানিয়ে ওনার কাছে পৌঁছে দিলাম আমার ড্রাইভারকে দিয়ে। এবার ঠিক 7 দিন বাদে ডাক্তারবাবু আমাকে ফোন করছে, বলছেন রামকৃষ্ণ বাবু কই আমার মিসেস তো এলো না। ডাক্তারবাবু আপনি ওয়েট করুন, ঠিক আসবে। ঠিক আমি নিজেই জানি যে ওনার মিসেস কখনোই আসবে না, আমি কিন্তু সেটা বুঝে গেছি। তবুও আমি ওনাকে 2 মাস ওনাকে ঘুম পাড়ানোর গান করতে হবে আবার, আমি জানি। কারণ আফটার 2 মান্থস ডাক্তারবাবুর গোল্ডেন ডেজ আর কামিং। আমি আরেকদিন ফোন করলাম, কি ডাক্তারবাবু কিছু খবর দিন। ডাক্তারবাবু না না কোনো খবর নেই, আমি এখন কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, কিন্তু আমার মিসেস কোনো ফোন টোন করেনি। তারপরে প্রায় 1 মাস 15 দিন হয়ে গেল, আমিও নানা কাজে ব্যস্ত। একদিন ডাক্তারবাবু আমাকে একটা ফোন করলেন, আমি ফোনটি ধরতে পারিনি। পরে 1 ঘন্টা বাদে আমি ফোন করলাম, বললাম ডাক্তারবাবু খবর কি? বলে রামকৃষ্ণবাবু আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা? বলে আপনি কি এখনো কাজ করে যাচ্ছেন? হ্যাঁ করে যাচ্ছি। না কাজ বন্ধ করে দিন, কারণ আমি অনেক চিন্তা করে দেখলাম আমার মিসেস চলে গেছে, ও চলে যাক, আর আপনাকে একটা ডেট অফ বার্থ পাঠাচ্ছি, আপনি এই মেয়েটির ডেট অফ বার্থ দেখুন, ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, ও আমার জীবন সঙ্গী হতে চাইছে, দেখুন এটা ঠিকঠাক করে দেওয়া যায় কিনা। দেখুন একটা মানুষের চাহিদা কিন্তু টাইম টু টাইম কিভাবে বদলে যায়। যে মানুষটি বাঁচবেই না বলেছিলেন ওনার সেই স্ত্রীকে ছাড়া, সেই মানুষটি আজকে উনি চাইছেন না। সেই সময়ের ব্যবধান শুধু আমি জানতাম যে এই সময়ের পরে এই মানুষটির চিন্তা ভাবনা পাল্টে যাবে। এইটুকু সময় তাকে পুজো পাঠ করে তার নামে মঙ্গল কামনা করে তাকে একটি কবচ বানিয়ে দাও। তাই অনেক সময় অনেক মিথ্যা কথাও মানুষের জীবনের আশীর্বাদ নিয়ে আসে। আমরা অনেক সত্যি কথা আমরা জানি যে জ্যোতিষী খনার জিভ কেটে নিয়ে দেওয়া হয়েছিল সত্যি কথা বলার জন্য। অনেক সত্যি সত্যি কথার থেকেও অনেক গুণ বেশি কাজ করে একটি মিথ্যে কথা। একটা মানুষকে জীবন বাঁচাতে মিথ্যে কথারও কিন্তু প্রয়োজনীয়তা আছে। তাই সবসময় যদি বলে দিতাম আমি ওনাকে যে ডাক্তারবাবু আপনার স্ত্রী আর কখনো আসবেন না, হয়তো উনি সেই সময় রাহুর দশা, গুরু চণ্ডাল যোগ, মাঙ্গলিক যোগ, উনি একটা বিপদও ঘটিয়ে দিতে পারতেন। যাক, আজকে এই পর্যন্ত অনুষ্ঠানে কথা হলো, আবার আমরা সামনের দিন আলোচনায় আসবো। নমস্কার। নমস্কার।